আসসালামু আলাইকুম। স্ক্রিনে আপনি একটা টার্ম দেখতে পাচ্ছেন, যেটা হলো হোমিওস্টেসিস। না, হোমিওস্টেসিস এই টার্মটা আসলে আমাদের মেডিকেল জার্নিতে সবার আগে শুরু হয় উইথ ফিজিওলজি। নাও তাহলে আসুন আমরা এই হোমিওস্টেসিস ব্যাপারে জানি। সো হোমিওস্টেসিস এটা একটা গ্রিক অরিজিন ওয়ার্ড, মানে গ্রিস থেকে আগত। অ্যান্ড আমরা তাহলে এই হোমিওস্টেসিসকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো হোমিও আর একটা হলো স্টেসিস। সো হোমিওন এই ওয়ার্ডটা আসছে, হোমিও এটা মিনিং হলো সিমিলার বা সেম, আর স্টেসিস এটার মিনিং হলো স্টেবল বা কনস্ট্যান্ট। সো দুইটাকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা বলতে পারি যে হোমিওস্টেসিস বলতে আমরা বোঝাচ্ছি কনস্ট্যান্টলি সেম কোনো ফেনোমেননকে বা কন্ডিশনকে আমরা বলি হোমিওস্টেসিস। নাও তাহলে এই কন্ডিশন বা ফেনোমেননকে একজন তো কয়েন করেছেন, যার নাম হলেন আপনার ওয়াল্টার ক্যানন, যিনি 1926-এ এই ফার্স্ট হোমিওস্টেসিস টার্মটা কয়েন করেছিলেন। নাও লেট আস মুভ টু দ্য নেক্সট স্লাইড। আমরা যদি দেখি হোমিওস্টেসিস আসলে তাহলে একটা ডেফিনেশনে দাঁড়াই, তাহলে হোমিওস্টেসিস ব্যাপার ডেফিনেশনে আমরা বুঝতে পারবো যে মেনটেনেন্স অফ এ নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন ইন দ্য ইন্টারনাল এনভায়রনমেন্ট। তাহলে আমার শরীরে যে বিভিন্ন ধরনের চেঞ্জেস গুলা, বা আমি একটা সবসময় চেঞ্জেস এর প্রতি যে রেসপন্স, সেটাকেই আমরা কি বলছি, সেটাকে আমরা হোমিওস্টেসিস হিসেবে টার্ম করতে পারি। বাট এখানে একটা ক্যাচি পয়েন্ট আছে, সেটা হলো এই নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন। সো এই নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন জিনিসটা কি, আমরা যদি খেয়াল করি, চাইলে এখানে তো বলতে পারতো যে একটা কনস্ট্যান্ট কন্ডিশন, যেহেতু বললো কনস্ট্যান্টলি সেম, বাট একটা টার্ম ইউজ করলো সেটা কি নিয়ারলি। না, কিন্তু কেন, এই কেনর উত্তর আমরা একটু জানি। ফার্স্ট অফ অল, আমাদের যে বডি সেটা সবসময় অলওয়েজ ইন এ ফ্লাকচুয়েটেড স্টেটে থাকে, বা সবসময় একটা ডিগ্রেডেড স্টেটে থাকে বা আপগ্রেডেড স্টেটে থাকে। সো এই বায়োলজিক্যাল সিস্টেমগুলো যখন সবসময় ফ্লাকচুয়েট করে, ততবারই আমাদের বডি কোনো ধরনের চেঞ্জেসের দিকে চলে যায়, যে কোনো ধরনের চেঞ্জেসে যায়। যেমন আপনার টেম্পারেচার যদি কোনো ধরনের চেঞ্জেস হয়, বা আপনার পিএইচ যদি কোনো ধরনের চেঞ্জেস হয়, বা যে কোনো গ্লুকোজ লেভেলে যদি কোনো ধরনের চেঞ্জেস ঘটে বা কোনো ধরনের ডিস্টারবেন্স ঘটে, আপনার বডি সেটাতে রেসপন্স করে। ঠিক সেম ভাবে আমরা যদি আরেকটু দেখি যে নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন, এটার আরেকটা টার্ম আমি যদি টার্মিনোলজি করতে চাই, সেটাকে আমরা বলতে পারি ডাইনামিক ইকুইলিব্রিয়াম আমরা বলতে পারি। এই ডাইনামিক ইকুইলিব্রিয়াম আমরা আসলে কি বুঝাচ্ছি, যে আপনার বডি ধরেন কোনো ধরনের প্রেসারে বা কোনো ধরনের চেঞ্জেসে গেল, সো এই চেঞ্জেসে যে অ্যাডজাস্ট করবে, অ্যাডজাস্টেড টু দ্যাট চেঞ্জ, এটাকেই আমরা বলি ডাইনামিক ইকুইলিব্রিয়াম দিয়ে আমরা কয়েন করতে পারি। এছাড়া আপনারা চাইলে আরেকটা বলতে পারি, লাইক আপনার বডি অলওয়েজ ট্রাইং টু অ্যাডাপ্ট টু স্পেশাল কন্ডিশনস। আপনি যদি কোনো ধরনের এক্সারসাইজ করেন, বা আপনি যদি কোনো ধরনের, হতে পারে আপনার কোনো ধরনের জ্বর হয়েছে, বা আপনার যদি এক্সটার্নাল যদি কোনো ধরনের প্রবলেম থাকে, বডি সবসময় এই চেঞ্জেসগুলো করতে রেডি থাকে। সো আমরা তাহলে এই নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন টার্মটাকে আমরা তাহলে বুঝতে পারলাম। সো ইন্টারনাল এনভায়রনমেন্ট এই টার্মটা যদি আমরা একটু দিকে তাকাই, সো ইন্টারনাল এনভায়রনমেন্ট বলতে আমরা বুঝাচ্ছি আপনার শরীরের, একদম সহজ সত্যি কথা, কোনো এক্সটার্নাল কোনো কিছু না। হোমিওস্টেসিস মেইনলি হচ্ছে আপনার শরীরের ভিতর, নট ফ্রম দ্য এক্সটার্নাল সোর্স। আপনার শরীর কিভাবে নিজেকে চেঞ্জ করবে, দ্যাট ডিপেন্ডস অন ইউ অ্যান্ড ইয়োর বডি। নাও এখন কথা হচ্ছে, আমরা কিছু এক্সাম্পল দিয়েছি, যে এক্সাম্পলসগুলো আপনারা নিচে দেখতে পাচ্ছেন। দেখেন, এই যে আপনারা যদি একটু খেয়াল করেন, যে আমার শরীরে যখন অক্সিজেন ঢুকছে, আমার শরীরে যখন অক্সিজেন ঢুকছে, অক্সিজেন কেন ঢুকছে? বিকজ দ্য সেলস, এই যে আমাদের সেলগুলো ডিমান্ড করছে, আমাদের সেলসগুলো যখন ডিমান্ড করছে, এই জন্যে আমার অক্সিজেন সাপ্লাইটা সেই সেলসগুলোকে ফুলফিল করছে এটিপি প্রোডাকশনের জন্য। ঠিক সেম ভাবে আপনি যেভাবে এখন অক্সিজেন নিলেন আপনার সেলের ডিমান্ড ফুলফিল করার জন্য, আপনার সেল ওয়েস্ট হিসেবে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে, অ্যান্ড এই কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়ার জন্যে আমার মেকানিজম আছে, অ্যান্ড সেই মেকানিজমটাকে আমরা আপাতত দেখছি হোমিওস্টেসিস হিসেবে। ঠিক সেম ভাবে আপনি যদি খেয়াল করেন, আপনার কিডনি সবসময় একটা কনস্ট্যান্টলি আয়রন কনসেন্ট্রেশন মেনটেন করে যাচ্ছে। আপনার বডির আয়রন কনসেন্ট্রেশন বলতে আপনার বডির সোডিয়াম লেভেল বলেন, আপনার বডির পটাশিয়াম লেভেল বলেন, ক্লোরাইড লেভেলস বলেন, সবকিছু সবসময় এই মেনটেন করতেছে আপনাদের কিডনি। আর আরেকটা জিনিস যেটা আমি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম, সেটা হলো বাফারিং প্রপার্টিস অফ দ্য বডি, যেটা আমরা গ্যানং এর মধ্যে পেয়েছি। সো এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ হিসেবে আপনারা চাইলে কয়েন করতে পারেন। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে বাফার কন্ডিশনস গুলো আমাদের বডি সবসময় মেনটেন করে যাচ্ছে। আপনারা যদি একটা নেক্সট সাথে চাই যে আমাদের হোমিওস্টেসিস ফাংশনস গুলোকে, সো হোমিওস্টেসিস আসলে কি বললাম, যেটা নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন মেনটেন করতেছে। বাট কথা হচ্ছে
কন্ডিশনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, একটা হলো ব্যালেন্সডে ভাগ করলাম, আরেকটা হলো ইনব্যালেন্সে ভাগ করলাম। সো ব্যালেন্সের ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, আপনি দেখবেন আমাদের বডিতে যদি কোনো ধরনের ব্যালেন্স স্টেট থাকে, অলওয়েজ সেখানে একটা ইন্টারনাল স্টেবিলিটি মেনটেন করছে। লাইক আপনার হইতে পারে আপনার যে টেম্পারেচার হতে পারে, বা আপনার পিএইচ হতে পারে, বা গ্লুকোজ যে লেভেল আছে যেগুলো আমাদের বডিতে সবসময় কনস্ট্যান্টলি মেনটেন করার চেষ্টা করতেছে, সেগুলোকে আমরা একটা স্টেবিলিটি আনার চেষ্টা করানো যায়। অ্যান্ড ঠিক সেম ভাবে আপনি যেখানে যে আপনার শরীরে যদি যে কোনো ধরনের যদি কোনো চেঞ্জ আসে, লাইক আপনি এক্সারসাইজ করছেন বা একটা স্ট্রেস দিচ্ছেন, স্ট্রেসের আপনার বডির মাসেলে কিছু চেঞ্জ হচ্ছে, বা মাসেল যদি কোনো ধরনের চেঞ্জও হয় সে তার একটা রেসপন্সও সে করছে। ঠিক সেম ভাবে কোনো ধরনের যদি প্রেশার আসে, এক্সটার্নাল প্রেশারে, সে আপনার বডি হোমিওস্ট্যাসিস মেকানিজমের কারণে সে বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারে। ঠিক সেম ভাবে আপনি যদি খেয়াল করেন, লাইক একটা অপটিমাল ফাংশন মানে একটা ব্যালেন্স স্টেটে অলওয়েজ আপনার বডিটা সবসময় একটা ব্যালেন্স দিকে যাওয়ার চেষ্টা করে। নাও, তাহলে একটা কথা হলো, সবকিছু যদি ব্যালেন্সই হয়, তাহলে ইনব্যালেন্স স্টেটে আমাদের তাহলে কি হয়? আপনার চিন্তা করে দেখেন, যদি কোনো ধরনের ইনব্যালেন্স স্টেটে আসে, আপনার বডি যখন এখন কোনো ধরনের ফাংশন করছে না, আপনার টেম্পারেচার বেড়ে গিয়েছে, আরো বাড়তেছে, অথবা আপনার পিএইচ কমে গিয়েছে, আরো কমছে, তখন কি হতে পারে? আপনার বিভিন্ন ধরনের রোগবালাই হতে পারে, লাইক কোনো ধরনের ডিজিজেস হতে পারে। অ্যান্ড আলটিমেটলি তো ডিজিজ তো হলেও হলো, আলটিমেটলি আপনি ডেথও চলে যেতে পারে বা মৃত্যুবরণ করতে পারেন। সো ডিজিজ অ্যান্ড ডেথ আর অলসো ইন্টার রিলেটেড। সো আমরা জিনিসটা বুঝে গেলাম যে ফাংশনস গুলোকে আমরা যদি পার্ট করি, লাইক ব্যালেন্স এন্ড ইনব্যালেন্স স্টেটে আমরা হোমিওস্ট্যাসিস ফাংশন গুলো জাস্ট লজিক্যালি চিন্তা করে প্রুভ করতে পারবো। নেক্সট আমরা একটু দেখি, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আসলে তাহলে আমার হোমিওস্ট্যাসিসটা মেনটেন হচ্ছে কিভাবে, বা হোমিওস্ট্যাসিস কন্ট্রোল করতেছেন কিভাবে। সো আপনি যদি খেয়াল করেন যে কন্ট্রোল অফ দ্য হোমিওস্ট্যাসিস আমরা দেখতেছি, বা যেটা কন্ট্রোল বলবো না, এটাকে আমি যদি কয়েন করি টার্ম, যে লাইক দ্য স্ট্রাকচার অফ দ্য হোমিওস্ট্যাসিস, আপনি যদি খেয়াল করেন তাহলে স্ট্রাকচার হিসেবে আমরা পাচ্ছি রিসেপ্টর আছে, আপনার একটা কন্ট্রোল সেন্টার আছে, বা ইফেক্টর একটা মেকানিজম আছে। সো আপনি এখানে দেখছেন একটা ফ্লো চার্ট আমি দিয়ে রাখলাম, যে আপনার যে কোনটা স্টিমুলাস বা একটা চেঞ্জ আসলো, লাইকওয়াইজ একটা এক্সাম্পল, লাইক আপনার টিস্যু বা আপনার সেল এখন একটা অক্সিজেন ডিমান্ড করছে, লাইক অক্সিজেন আপনার ডিফিসিট হয়েছে। সো আপনার বডির যে ব্রেন, বা আপনি যদি বডিতে যে মেকানিজম আছে ব্রেইনে গিয়ে একটা রিসেপ্টরে সেখানে একটা স্টিমুলাস আসলো, যে আমার বডিতে এখন অক্সিজেনের ডেফিসিট আছে। সো আলটিমেটলি সেটা আপনার ব্রেইনের কন্ট্রোল সেন্টার আছে, সেই কন্ট্রোল সেন্টার থেকে পন্স এন্ড মেডুলাতে আপনার সেই রেসপিরেশনের মেকানিজম মেনটেন হওয়ার জন্য ব্রেইনে আমরা কি অর্ডার দিল, ইফেক্টের মেকানিজমকে ফাংশন করার জন্য। হ্যাঁ, সেম ভাবে আপনি এফেক্টর যে ফাংশন করলে কিভাবে আপনার লাংসের মেকানিজম সে স্টার্ট করে দিল, এন্ড আপনার বডিতে অক্সিজেন এন্ট্রি নেওয়া শুরু করলো, যার কারণে আপনার বডি অক্সিজেনের যে ডেফিসিয়েন্ট সেটা ফিল আপ করতে পারলো, বা অক্সিজেন যে ঘাটতি। সো কন্ট্রোল মেকানিজম দিয়ে আমরা আসলে বুঝতে পারলাম, সরি, যেটা স্ট্রাকচারাল মেকানিজম দিয়ে, যে হোমিওস্ট্যাসিসের পার্ট আসলে তিনটা, একটা হলো আপনার রিসেপ্টর, একটা কন্ট্রোল সেন্টার, আর একটা হচ্ছে ইফেক্টর মেকানিজম। নেক্সট আমরা যদি একটু দেখি যে হোমিওস্ট্যাসিস কিভাবে কাজ করে, আপনারা একটু আগে জানলেন যে আমাদের একটা রিসেপ্টর একটা কি হবে, সেন্সরি ফাংশন হবে, কন্ট্রোল সেন্টারে এসে সেখানে প্রসেস হবে, দেন হচ্ছে ইফেক্টর এসে সে ফাংশনটা ফাংশন করতে পারবে। নেক্সট আমরা যদি একটু যাই, আমরা যদি একটু দেখি, আহ, আপনাদের সামনে একটা ফিডব্যাক মেকানিজম আসছে। এন্ড এই ফিডব্যাক মেকানিজম যদি একটু বলি, প্রথমত ফিডব্যাক মেকানিজমটা কেন? এই যে আপনার বডিতে হোমিওস্ট্যাসিস হচ্ছে, বা আপনার বডিতে যখন হোমিওস্ট্যাসিস চলমান রয়েছে, তার মানে কেউ না কেউ তো এটাকে মেনটেন করছে। সো হোমিওস্ট্যাসিসকে মেনটেন করার জন্য আমাদের কিছু মেকানিজম দরকার, সেই মেকানিজমকে আমরা বলি ফিডব্যাক মেকানিজম। সো আপনাদের মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট, লাইক আপনাকে যদি প্রশ্ন করি যে আপনাদের ফিডব্যাক মিনিং কি, বা ফিডব্যাকের ওয়ার্ড অরিজিন কি, যেটা আসলে মিনিংটা কি। সো ফিডব্যাক মানে আপনি যদি খেয়াল করেন, আহ, আমি লাইক একটা রেসপন্স, ফিডব্যাক মিনিং আমরা বুঝাচ্ছি একটা রেসপন্স, যে কোনো ধরনের রেসপন্সকে আমরা বলি ফিডব্যাক। ফিডব্যাকের মিনিং হচ্ছে একটা রেসপন্স। এখন রেসপন্স যে কোনো ভাবে হইতে পারে, লাইক একটা নেগেটিভ ফিডব্যাক হইতে পারে, একটা হইতে পারে পজিটিভ ফিডব্যাক হিসেবে। সো আপনি যদি একটা ভিডিওতে নোটিস করেন, সো লাইকওয়াইজ আপনি যদি ভিডিওতে দেখেন, এই ভিডিওতে আপনি খেয়াল করছেন যে আপনার বডিতে একটু যখন হিট ছিল, লাইক আপনার বডিতে যখন বেশি টেম্পারেচার বেশি ছিল, তো আপনার মেকানিজম অফ দ্য বডি স্টার্টেড ফাংশনিং, আপনার ব্রেন তখন হিট বেশি বেশি ডিটেক্ট করা শুরু করেছে, অ্যান্ড সে কন্ট্রোল সেন্টার থেকে আপনাকে ইফেক্ট করছে, ইফেক্টরে গেল, ইফেক্টরে বলছে এখন বডিকে ঠান্ডা হইতে হবে। সো মেকানিজম অফ ঠান্ডার মেকানিজম শুরু হয়ে যাবে বডিতে। সো ফিডব্যাক মেকানিজম মিনিংটা কি হলো,
যে অলওয়েজ আপনার